আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করব, অর্থাৎ আমি চ্যালেঞ্জ করব তোমাদেরকে যে মাত্র 2 দিনেও বাংলা দ্বিতীয় পত্র বইটা শেষ করা যায়। আমাদের যে বইটা সেটা হচ্ছে তোমাদের এই বইটা তুমি জাস্ট 2 দিনে শেষ করতে পারবে। 44টা পরিচ্ছেদ। জাস্ট একটু কল্পনা করো, তুমি নিজেকে প্রশ্ন করো তুমি কয়টা পরিচ্ছেদ পারো, তুমি এমসিকিউ কয়টা হয়েছে, প্রিটেস্টে কয়টা পেরেছিলা, অথবা নিজেকে প্রশ্ন করো বাংলা দ্বিতীয় পত্রে যদি একটা ভালো রেজাল্ট, তুমি যদি জিপিএ 5 ওভারঅল পেতে চাও অথবা এ প্লাস পেতে চাও বাংলা দ্বিতীয় পত্রে, এমসিকিউতে 30-এ 28 থেকে 29 তোমাকে পাইতে হবে। কারণ যারা এমসিকিউতে ভালো করে তারাই আসলে খুব একটা রেজাল্ট ভালো হওয়ার সম্ভাবনা বা কোনো একটা সাবজেক্টে এ প্লাস পাওয়ার সম্ভাবনায় অনেক এগিয়ে থাকে। ঠিক আছে, আবারও বলছি 44টি পরিচ্ছেদ। আমরা এই বিষয়ে যাওয়ার আগে তোমাদেরকে একটা কথা বলি, তোমরা অনেকেই জানো 25 সালের যারা স্টুডেন্ট আছো তোমরা, তাদের জন্য আমরা মোট 7টি বিষয়ের 3টি কোর্স শুরু করেছি। আমাদের প্রথম যে কোর্স সেটি হচ্ছে গণিত আর বাংলা দ্বিতীয় পত্র, আর দ্বিতীয় কোর্স ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপার, আর তৃতীয় যে কোর্স সেটি হচ্ছে বাংলা প্রথম পত্র আইসিটি। তুমি সায়েন্সের স্টুডেন্ট হলে বাউবি পাবে, আর আর্টস বা কমার্সের স্টুডেন্ট হলে বিজ্ঞান পাবে। আমাদের কোর্সে গণিতের আর বাংলা দ্বিতীয় পত্রর একটি বই আছে, এই হচ্ছে সেই বইটি, জাস্ট এই বইটিতে 900 সৃজনশীল আছে, একদম টাইপ ভিত্তিক। আমি নিজে 900 সৃজনশীল করিয়ে দিব। 2500 এমসিকিউ আছে, একটা এমসিকিউ নাই আমি করিয়ে দেই না স্টুডেন্টদেরকে। একদম বেসিক থেকে একদম কনসেপ্ট ক্লিয়ার 2500 এমসিকিউ নিজে সবগুলো করিয়ে দিই। ঠিক আছে, এছাড়া এমনভাবে করানো আছে, বইটাতে সাজানো আছে সব কিছু খুব সুন্দর গুছানো। তুমি এই বইটা থেকে ম্যাথ করলে তোমার সাপ্লিমেন্টও লাগবে না, তোমার টেস্ট পেপারও লাগবে না, সামনে তোমার কোনো বই কিনতে হবে না, শুধু এই বইটা তোমার জন্য এনাফ। এছাড়া বাংলা দ্বিতীয় পত্র 1500 এমসিকিউ আছে, এটার মধ্যে 6 পৃষ্ঠার একটা শর্ট নোট আছে, তোমার বাংলা বইটাও পড়তে হবে না ওই শর্ট নোটটা পড়লে। ঠিক আছে, আর আমাদের কোর্সে আমরা মাত্র 10টি ক্লাসে এই 44টি পরিচ্ছেদ আমি কমপ্লিট করেছি। তুমি টানা 2 দিনে দেখে 44টা পরিচ্ছেদ একদম ক্লোজ করে দিতে পারো। ঠিক আছে, আমি তোমাকে আবারও বলছি চ্যালেঞ্জ, তুমি যদি চাও 2 দিনে তুমি বাংলা দ্বিতীয় পত্র বই শেষ করবা। 24 সালের স্টুডেন্ট যারা আছে পরীক্ষার 2 দিন আগে বৃহস্পতিবার রাতে অনেক স্টুডেন্ট আমাদের কোর্স কিনেছিল, এই 2 দিনে বাংলা দ্বিতীয় পত্র শেষ করে 24, 25, 26 এমন অনেক স্টুডেন্ট এমসিকিউ পেয়েছে। এমসিকিউতে ভালো না করতে পারলে কোনোভাবেই বাংলা দ্বিতীয় পত্র ওভারঅল লিখে আসলে খুব বেশি মার্কস পাওয়া যায় না, এটাতে ভালো করলে দুইটা মিলে পরে একটা ভালো রেজাল্ট হয়। তো আমাদের কোর্স সম্পর্কিত বিস্তারিত জানার জন্য ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্স দেখবে। ঠিক আছে, এছাড়া তোমরা যদি গ্রুপ করে ভর্তি হও, অর্থাৎ তোমার একজন ফ্রেন্ড অথবা 2জন ফ্রেন্ড 3জন ফ্রেন্ড এইভাবে নিয়ে তোমরা যদি ভর্তি হও তাহলে একটা বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবে। এই ব্যাপারে জানার জন্য ক্লাসভেলের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে সেই নম্বরে যোগাযোগ করবে। কেমন, চলো আমরা ক্লাসে ফিরে যাই। কিভাবে ক্লাসটা করবো আমরা, তা আমি তোমাদেরকে কীভাবে বলেছি আমি বলেছি যে 2 দিনে শেষ করতে পারবা। এখন কিভাবে, কোন টেকনিকে, জাদু নিশ্চয়ই না, অবশ্যই জাদু না, আবার বলতে পারো জাদু এক ধরনের ম্যাজিকই। চলো সেই ম্যাজিকটা কি একটু দেখাই। আমরা আজকে আলোচনা করব এই মুহূর্তে তোমাদের সাথে একটা ডেমো ক্লাস, যে ডেমোটা হচ্ছে 44টা পরিচ্ছেদের মধ্যে একটা পরিচ্ছেদ সমাসের কিছু একটা অংশ, ফুল না, একটা অংশ নিয়ে আলোচনা করব, যেখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। তুমি এই ক্লাসটা করলে একটা এমসিকিউ কমন পাবা এখান থেকে। ঠিক আছে, 2টাও পেতে পারো। আমরা জানি প্রথমত সমাস। তো সমাস অর্থ কি যদি প্রশ্ন চলে আসে, সমাস অর্থ হচ্ছে মানে একাধিক পদকে এক পদ করা, একটা শব্দে পরিণত করা, অর্থাৎ সংক্ষেপ করে ফেলা। তাহলে সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা। আর সমাসের কাজ কি, সমাসের মাধ্যমে আসলে নতুন শব্দ গঠিত হয়। ঠিক আছে, সমাস শব্দটা সংস্কৃত শব্দ, এই 3টা পয়েন্ট মনে রাখতে হবে। ঠিক, আবারও বলছি, সমাস নতুন শব্দ তৈরি করে, সমাস সংক্ষেপ করে, মানে একাধিক পদকে মানে একটা শব্দে পরিণত করে, সংক্ষেপ করে। ঠিক আছে, আর সমাস শব্দটি সংস্কৃত থেকে এসেছে। আরও একটা বিষয় আমরা জানি, সমাসের আগে আমরা যে আমাদের আগের বই ছিল, আগের যেই গ্রামার, সেখানে আমরা পড়েছিলাম সমাস মোট 6 প্রকার, কিন্তু বর্তমান যে আমাদের বই, এই বইটাতে সমাস আছে 4 প্রকার। ঠিক আছে, দ্বন্দ্ব সমাস, কর্মধারয়, তৎপুরুষ, আরেকটা হচ্ছে বহুব্রীহি। এই মোট 4 প্রকার। 4 প্রকারের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা আমাদের পরীক্ষায় আসে সেটা হচ্ছে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসের 4টা প্রকার ভেদ আছে, তার মধ্যে হচ্ছে উপমান, উপমিত, রূপক, মধ্যপদলোপী। এই মোট 4টি। এই 4টায় নিয়ে আসলে আমাদের বেশি প্রশ্ন তৈরি করা হয়, ইভেন এখান থেকে আমাদের একটা এমসিকিউ আসবে। চলো, আমি এখানে কয়েকটা ডেমো দিয়েছি। তোমাকে হুট করে জিজ্ঞেস করলো, আচ্ছা বলো তো বাবা, প্রশ্ন দিয়ে দিল ওখানে এমসিকিউতে, সিংহপুরুষ কোন সমাস। এটা কিন্তু ওখানে ব্যাস বাক্য, তুমি বলতে পারো ম্যাডাম ব্যাস বাক্য থাকলে আমি জানি। আরেকটা বিষয় আছে এখানে, ব্যাস বাক্য কি একটু আমরা জেনে নেই চলো। যেমন কাজলের মতো কালো, এটাকে একাধিক পদ, কাজলের মতো কালো, 3টা পদ আছে এখানে। আমি যদি কাজলের মতো কালোকে একসাথে বলি তাহলে বলা যাচ্ছে কাজল কালো। এই যে কাজল কালো, এক কাজলের মতো কালো, এর অর্থ হচ্ছে কাজল কালো। তাহলে কাজলের মতো কালো এটাকে বলা হচ্ছে ব্যাস বাক্য, অর্থাৎ একাধিক পদ
অনেকগুলো, দেখো কাজলের মতো কালো, 3টা কথা একসাথে, 3টা 4টা এরকম হইতে পারে, ওগুলোকে বলা হচ্ছে ব্যাস বাক্য। আর কাজলের মতো কালো কথাটাকে যখন আমি ছোট করে নিয়ে আসলাম, সংক্ষেপ করলাম, সেটা হইলো কাজল কালো, এটাকে বলা হচ্ছে সমসমান পদ। আবারও বলছি, এই কাজল কালো কথাটাকে আমরা 2টা পার্টে ভাগ করেছি। একটা হচ্ছে কাজল, যেটাকে বলা হচ্ছে পূর্বপদ, আরেকটাকে বলা হচ্ছে কালো, যেটা হচ্ছে পরপদ। পূর্বপদ, পরপদ, ঠিক আছে? এখন এই পূর্বপদ আর পরপদ, এই 2টা মিলে এই 2টাকে বা এই 2টা পার্টকে একসাথে বলা হচ্ছে সমসমান পদ। আবারও বলছি, প্রশ্ন আসতে পারে কোনটি ব্যাস বাক্য? ব্যাস বাক্য মানে হচ্ছে যেটাকে ভেঙে ভেঙে বলা, এটার বিস্তারিতটা, ঠিক আছে? কাজলের মতো কালো, এটা ব্যাস বাক্য। যদি বলে কোনটি সমসমান পদ, কাজল কালো, ঠিক আছে, ছোট্টটা যেটা। আর একটা সমসমান পদের 2টা পার্ট, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। পূর্বপদ পরপদ 2টা মিলিয়ে এটাকে বলা হচ্ছে সমসমান পদ। তো এটা জেনে নিলাম। এবার একটু এইদিকে আসি। প্রশ্ন থাকবে বিদ্যাসাগর কোন সমাস, অথবা সিংহপুরুষ কোন সমাস, অথবা চন্দ্রমুখ কোন সমাস, অথবা ভ্রমর কৃষ্ণ বা তুষার শুভ্র কোন সমাস। তখন আমরা এটাকে কীভাবে আনসার করবো? আমাদের কাছে কোনো ব্যাস বাক্য থাকবে না, কোনো ক্লু থাকবে না, এরকম মূল টপিকগুলো এরকম একদম শুধু সমসমান পদটা দিয়ে দিবে। এটা একটু টাফ। যদি ব্যাস বাক্য থাকতো, ভেঙে ভেঙে বলা থাকতো, তাহলে অনেকেই পারতো, কিন্তু এইভাবে টাফ। তো এই টাফটাকে আমি আসলে একদম সহজ করে দিই, আমার কোর্সে আমি যেভাবে করিয়েছি সেই বিষয়টা একটু তোমাদের সাথে জাস্ট আলোচনা করব। সেটা হচ্ছে, আমি একটা কথা বলি, আমরা এখানে কর্মধারয়ের 4টা প্রকারভেদ, তার মধ্যে 3টা প্রকারভেদ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে উপমান, ঠিক আছে, আরেকটা হচ্ছে উপমিত, একটা হচ্ছে মধ্যপদলোপী, আর আরেকটা হচ্ছে রূপক কর্মধারয়। এই জাস্ট এখান থেকে 3টা নিয়ে আলোচনা করছি আমি, এগুলো থেকে প্রশ্ন আসে বেশি। তুমি বই অনেক ব্যাখ্যা পাবে, আমি একদম শর্টকাট সহজে বলে দিচ্ছি। উপমান কথার মানে হচ্ছে সত্যের সাথে তুলনা করা হচ্ছে, মানে যেটা তুমি রিয়েল মনে করছো যে হ্যাঁ এটা হতে পারে, ইয়েস এটা সত্য, ঠিক আছে? আর উপমিত মানে হচ্ছে এটা সত্য না, এটা জাস্ট আমরা আসলে এটাকে বলার জন্যই বলি, তুলনা করি, কিন্তু এই তুলনাটা সত্যি তুলনা না, মিথ্যে তুলনা, ঠিক আছে? একদম সহজ করে, তুলনা যদি সত্য হয় তাহলে উপমান, তুলনা যদি মিথ্যা হয় তাহলে উপমিত। আরও মনে রাখার উপায়, মিত মিথ্যা আর মান সত্য। রূপক, রূপক মানে হচ্ছে 2টা পদ থাকে তো, একটা পূর্বপদ একটা পরপদ, যেই কোনো একটা পদ অদৃশ্য, মানে ধরাছোঁয়া যাবে না, ফিল করার বিষয়, এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন, ঠিক আছে? অর্থাৎ একটা হচ্ছে একটা পার্ট হবে অদৃশ্য, মানে যেটাকে তুমি শুধু ফিলের বিষয়, ধরতে ছুঁইতে পারবা না, এরকম। চলো সেই অনুযায়ী আমরা একটু দেখব। তুষার শুভ্র, তুষার আমরা সবাই চিনি, শুভ্র মানে সাদা, আমরা সবাই কি জানি? তুমি একটু ইমাজিন করো তো, তুষার কি সাদা হয়? ইয়েস, তুষার সাদা। তাহলে সত্য না মিথ্যা? সত্য। যদি সত্য হয়ে থাকে এটা কোন সমাস? উপমান। কাজল কালো, কাজল দেখেছো কখনো? কাজল কালো হয়? এই যে দেখো কাজল, হ্যাঁ এই যে কালি, এটা কাজল কালো, এটা কি কালো? হ্যাঁ কালো, সত্য, তার মানে এটা উপমান। ভ্রমর কৃষ্ণ, ভ্রমর দেখেছো? ভ্রমর কৃষ্ণ, কৃষ্ণ মানে কালো, হ্যাঁ ভ্রমর কি কালো হয়? ভ্রমর দেখেছো কখনো? আমরা নিশ্চয়ই সিনেমায় দেখেছি, টিভিতে দেখেছি, কেউ কেউ বাস্তবেও দেখেছো। তো ভ্রমর আসলে একদম কালো, তার মানে ভ্রমরের ভ্রমর কৃষ্ণ, তার মানে ভ্রমর আসলেই কালো, এটা সত্য, তার মানে এটাও উপমান, ঠিক আছে? শুধু এটাই না, এমন আরও অনেক আছে। অরুণ রাঙা, রাঙা মানে রঙিন লাল, আর অরুণ মানে হচ্ছে সকালের যে সূর্যটা ওঠে আর কি, তাহলে ওইটা কি সত্যি লাল সকালের সূর্যটা যখন ওঠে? হ্যাঁ ইয়েস লাল, তার মানে এটা সত্য কথা। আমরা কি বোঝাইতে পারছি? তার মানে এরকম যখন তুমি দেখবে, তুমি নিজেই পড়বে রিয়েল কিনা, হ্যাঁ সত্য কিনা তুলনা করতে পারবে, তখন তুমি বলবে ইয়েস এটা সত্য, ঠিক আছে? আবার আমি যদি তোমাকে আরেকটা আমার বই থেকে আরও 2-1টা ধরো উদাহরণ যদি নেই এখানে, হ্যাঁ ইয়েস, এখানে যেমন আছে তোমার কুসুম কোমল, কুসুম কোমল, কুসুম মানে ফুল, আর কোমল মানে হচ্ছে সফট নরম, তাহলে ফুল তো নরমই হয়, সত্য কথা, ঠিক আছে? তারপরে এখানে এই তো, তারপরে শশ ব্যস্ত আছে, শশ মানে হচ্ছে খরগোশ, খরগোশের ন্যায় ব্যস্ত আর কি, ঠিক আছে? শশের ন্যায় ব্যস্ত, তার মানে এটাও সত্য কথা, তার মানে এগুলো সব হচ্ছে উপমান, ঠিক আছে? এবার যদি আসি উপমিত, মিত মানে মিথ্যা তুলনা, যেমন সিংহ পুরুষ, আমরা বলি উনি তো সিংহ পুরুষ, মানে তুলনা করার জন্য খুব পাওয়ার শক্তিশালী এরকম বুঝাইলাম, আসলে পুরুষ কখনো সিংহর মতো হতে পারে? পারে না, এটা মিথ্যে, এটা জাস্ট আমরা একটা তুলনা করেছি এমনভাবে ওটাকে বোঝানোর জন্য যে উনি আসলে কতটা শক্তিশালী, ঠিক আছে? সিংহ পুরুষ, তার মানে তুমি কখনো কোনো পুরুষকে সিংহ হইতে দেখছো? সিংহর মতো কেশর আছে, সিংহর মতো গর্জন করে,
না, এটা একটা জাস্ট উপমা, তুলনা দিয়েছে এটাকে। তার মানে এই জিনিসটা মিথ্যা, ঠিক আছে? যেমন আমরা অনেক সময় অনেক মেয়েকে সুন্দর হইলে আমরা বলি ওর চোখটি কি হরিণের মতো, ওর চোখগুলো, এই হরিণ চোখা মেয়ে। তার মানে এটাও মিথ্যা, কখনোই সত্য হতে পারে না। সুন্দর কোনো মেয়ে দেখলে বলি কি চাঁদ মুখ, কি সুন্দর চন্দ্রমুখ। তার মানে কি মুখ কি কখনো চাঁদের মতো হতে পারে? কখনোই না। তার মানে এটাও মিথ্যে, ঠিক আছে? এরপরে পদ্ম আখি, তার মানে আখি মানে চোখ, চোখ কি পদ্মের মতো? পদ্ম আখি কখনোই না। কিন্তু আমরা হরিণ চোখা, পদ্ম আখি, তারপরে যেমন ধরো এখানে কি দিলাম, সিংহ পুরুষ, বীর পুরুষ, ঠিক আছে? বীর সিংহ, বীর পুরুষ, হ্যাঁ, বীর সিংহ, এরকম এই জিনিসগুলো আসলে মিথ্যে। আমরা তুলনা করি, উপমা দিই, কিন্তু আসলে বাস্তবে এর কোনো কি নাই, অস্তিত্ব নাই, ঠিক আছে? এরকম মিথ্যে তুলনাগুলো। তার মানে তুলনা যখন মিথ্যে বুঝাবে তোমার কাছে, তখনই আমরা বুঝবো এটা হচ্ছে উপমিত। চলো এবার দেখি রূপক কর্মধারে। আমি বলেছি তোমাদেরকে দুইটা পদের মধ্যে একটা পদ ধরা ছোঁয়া যাবে না, অ্যাবস্ট্রাক্ট নাউন ফিল করার বিষয়, আরেকটা পদকে ধরা ছোঁয়া যাবে। এর মধ্যে বিদ্যা, সাগর। সাগর আমরা দেখি, সবাই চিনি জানি দেখেছি, কিন্তু বিদ্যা কি দেখা যায়? না। তার মানে বিদ্যা সাগর একটা অদৃশ্য, একটা দৃশ্য, এরকম যদি হয় সেটা হচ্ছে রূপক কর্মধারয়। এর ব্যাস বাক্য কি না আমার ওগুলো দেখার দরকারও নেই। এখান থেকে সমসমান পদ থেকে আমি এটাকে ভেঙে ফেলতে পারতেছি। মন মাঝি, মাঝি আমরা চিনি জানি দেখি, কিন্তু মন কি দেখা যায়? না, একটা অদৃশ্য, একটা দৃশ্য, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে রূপক। হৃদয় মন্দির, মন্দির আমরা সবাই চিনি, কিন্তু হৃদয় আমরা কেউই দেখি নাই, বলি হ্যাঁ তোমার হৃদ মাঝারে রাখবো, হৃদয় মন্দির। তার মানে কি এটা একটা অদৃশ্য, একটা দৃশ্যমান। ওকে, তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারয়। জীবন তরী, জীবন, জীবন কি দেখা ছোঁয়া যায়, ধরতে ছুঁতে পারো? অদৃশ্য, ফিল করার বিষয় এটা। তরী মানে নৌকা, হ্যাঁ ঠিক আছে, এটা আমরা চিনি জানি। তার মানে এগুলো হচ্ছে রূপক কর্মধারয়। আমি কি বোঝাইতে পারছি? তার মানে যদি এগুলো আসে, তিনটা কথা, যদি সত্যের সাথে তুলনাটা হয় তাহলে উপমান, যদি মিথ্যের সাথে তুলনা করা হয় তাহলে সেটা হচ্ছে উপমিত, আর দুইটা পদের মধ্যে একটা ধরা ছোঁয়া যাবে, অদৃশ্য একটা দৃশ্য যদি হয় তাহলে সেটা হচ্ছে রূপক কর্মধারয়। তার মানে খুব সহজে এখান থেকে আমরা 1 বা 2 আমরা এমসিকিউ আনসার করতে পারবো, ঠিক আছে? আমি খুব শর্টকাটে ছোট্ট একটা অংশ নিয়ে আলোচনা করে দিলাম। এছাড়া আরও কিছু ওয়ার্ড আছে, যেমন আমি বলি এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। এখানে আমি লিখেছি ব্যতিহার বহুব্রীহি কোনটি, এটা কোন কোন তোমাকে বলবে এরকম। কানাকানি, হাতাহাতি, কাটাকাটি, চুলাচুলি, মারামারি, ফাটাফাটি, ধরো এরকম আ ই যদি থাকে তাহলে আমরা সেটাকে বলবো ব্যতিহার বহুব্রীহি। আবারও বলছি কানাকানি, ফাটাফাটি, মারামারি, কাটাকাটি, লাঠালাঠি, এরকম ই একই রকম ওয়ার্ড, একটা একটা ই যদি হয় তাহলে আমরা এদেরকে বলবো ব্যতিহার বহুব্রীহি। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এখান থেকে আমাদের প্রশ্ন আসার সম্ভাবনা অনেক অনেক বেশি। আরও আছে আমার কোর্সে, আমি ক্লাসে বিস্তারিত বুঝাইছি, এখানে যেটুকু না হইলেই নয় একদম মূল পিক অংশটুকু তুলে এনেছি। আমি আশা করি আমি যা বুঝাইতে চাইছি তোমরা বুঝছো। এছাড়া আরেকটা বিষয়, কাকে তুলনা করা হচ্ছে, কার সাথে তুলনা করা হচ্ছে। যেমন এখানে একটা আমি লিখেছি তোমাদের জন্য, সেটা হচ্ছে যাকে তুলনা করা হয় তাকে বলা হয় উপমেয়, আর যার সাথে তুলনা করা হয় তাকে বলা হচ্ছে উপমান। আবারও বলছি, যাকে তুলনা করা হয়, যাকে করছি সে উপমেয়। আচ্ছা, আমি যদি বলি এখানে সিংহ পুরুষ, আমি কাকে তুলনা করছি? যাকে করছি, আমি পুরুষকে করছি, পুরুষ হচ্ছে উপমেয়। কার সাথে করছি? সিংহের সাথে করছি, এটা হচ্ছে উপমান। এগুলোর মধ্যেও আবার দুইটা পার্ট, যে উপমান কোনটা বা উপমেয় কাকে বলে। উপমেয় হচ্ছে যাকে করছি, ঠিক আছে? যেমন মেয়েটি সুন্দর, তাহলে হরিণ চোখা, কাকে তুলনা করছি? চোখকে, চোখ হচ্ছে উপমেয়। কার সাথে করছি? হরিণের সাথে করছি, হরিণ হচ্ছে কি আমার উপমান। মনে থাকবে? বাস এইটুকুই মোটামুটি আমার কথা ছিল। আর একটা ব্যাপার, কর্মধারয় সমাসে পরপদের অর্থ বেশিরভাগ প্রাধান্য পায়, মনে থাকবে? পরপদ, আমরা জানি দুইটা পদ থাকে সমাসের, যে সমসমান যে পদটা, একটা হচ্ছে পূর্বপদ, একটা পরপদ, কিন্তু আমাদের কর্মধারয় সমাসে পরপদকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ঠিক আছে? আমি মোটামুটি তোমাদের জন্য এইটাকে খুব ছোট্ট করে সমাসটাকে আলোচনা করেছি। তো সেমভাবে আমি 44টা পরিচ্ছেদকে এইভাবেই আরও ডিটেলস, আরও সুন্দর করে গুছিয়ে বিভিন্ন ডেমো দিয়ে
ওটাকে সাজিয়েছি, যেমন সন্ধি আছে, প্রত্যয় আছে, কারক আছে, খুব মজার ক্লাস আমার ওখানে। এছাড়া এই বইটাতে তো ওই যে বললাম 6 পৃষ্ঠার নোট, তোমার বইটা ওইভাবে ধরতে হবে না, ক্লাস 10টা করলেই এনাফ, তুমি দেখবা সব এমসিকিউ তুমি পারতেছো। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালো করো, ভালোভাবে পরীক্ষা দাও। তুমি চাইলে 2 দিনের চ্যালেঞ্জ গ্রহণ করতে পারো। আমি আবারও বলছি, যদি গ্রুপ করে তোমরা ভর্তি হও, বিশেষ ছাড়ে ভর্তি হতে পারবে। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।